অন্তরার বিয়ে নিয়ে তার গোটা বাড়িতে যেন উৎসবের মরশুম লেগে আছে। সবাই হাসি খুশি আনন্দ করছে। অন্তরাও মনে মনে খুবই খুশি ছিল। এরই মধ্যে বিয়ের ঠিক কয়েকদিন আগে অন্তরার সঙ্গে তার বান্ধবী পিয়ালি দেখা করতে আসে। তুই কিন্তু বিয়ের পরে শ্বশুর বাড়িতে যখন যাবি ভালোভাবে সেজে গুজে থাকবি। দরকার হলে তুই সারাদিন মেকআপ করে থাকবি। মেকআপ ছাড়া কখনো কিন্তু কারোর সামনে যাবি না বলে দিলাম। কেন এমন কেন করব শুনি? সবসময় মেকআপ করা কি ভালো নাকি? আমার এত সুন্দর স্কিন খারাপ হয়ে যাবে যে। যেটা বলছি সেটা শোন। দরকার হলে তুই দামি দামি মেকআপ ব্যবহার করবি। তোর বাবার তো অনেক টাকা আর তোর স্বামীরও তো অনেক টাকা। দামি মেকআপ কিনতে তোর অসুবিধা হবে না, কিন্তু মেকআপ ছাড়া খুব একটা বেশি ঘরের বাইরে বেরোবি না তুই। এমনটা আমি কেন করব সেটা তো বল। তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না, বিশ্বাস কর। দেখ আমি বলছি, দেখ বিয়ের দিন তুই যখন পার্লার থেকে সাজবি তোকে কিন্তু দেখতে তখন অনেক সুন্দর আর অন্যরকম লাগবে। পরের দিন সকালবেলা তুই যখন মেকআপ ধুয়ে বাইরে বেরোবি তখন কিন্তু সবাই তোর আসল চেহারা দেখতে পাবে। আর তোর শ্বশুরবাড়ির লোকজন তখন তোকে দেখে একেবারে অবাক হয়ে যাবে। তোকে নিয়ে আলোচনা করবে, নিন্দা করবে আর বলবে তুই এত সুন্দরী না, তোকে মেকআপ দিয়েই শুধু সুন্দর করা হয়েছিল। লোকজন তো কত কথাই বলে, সবার কথাই কান দিলে কি চলবে? তুই এসব নিয়ে এত ভাবিস না তো। দেখ আমার নিজের বাড়িতেই এমন হয়েছে বলে বলছি। আমার বৌদিকে বিয়ের দিন এত সুন্দর করে ওদের মেকআপ আর্টিস্ট সাজিয়ে দিয়েছিল কি বলবো। কিন্তু বিয়ের পরের দিন সকালবেলা বৌদি মুখ ধুয়ে ফেলতেই আমরা জানতে পারলাম যে বৌদি অতটাও সুন্দর না, যতটা সুন্দরী আমরা ভেবেছিলাম। আর তারপর থেকেই আমার দাদাকে সবই বলতো বৌদি দেখতে কুৎসিত, বৌদি কালো। ও আমি এবার বুঝলাম, সেই কারণেই কি বিয়ের 2 মাস পরেই তোর বৌদি বাপের বাড়িতে চলে গেছে? এটাই কারণ? এটা তো তুই আগে আমাকে কখনো বলিসনি। আমি তো অন্য কিছু ভেবেছিলাম। কি বলতাম বল? আমার বাড়ির লোক এখনো ফর্সা কালো এসবের বাজ বিচার করে। এটার জন্য বিয়ের 2 মাস পরে আমার দাদার ঘর ভেঙে গেছে এটা বলতাম তোকে। কিন্তু তুই কি ভেবেছিলিস বলতো? অন্তরা পিয়ালির কোনো কথার উত্তর দেয় না, কিন্তু পিয়ালির বলা সমস্ত কথা অন্তরা বুঝতে পারে। নিজের সংসার ভেঙে যাওয়ার ভয়ে শ্বশুরবাড়িতে গিয়েও অন্তরা সারাদিন মেকআপ করে থাকে। শ্বশুরবাড়িতে যাওয়ার পর থেকে সে তার চুল, মুখ ইত্যাদি নিয়ে এত প্রশংসা পেয়েছে যে সেগুলোকে আরো সুন্দর করার জন্য অন্তরা এখন 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টায় মুখে মেকআপ করে থাকে। একদিন অন্তরা শ্বশুরবাড়িতে তার এক পিসি শাশুড়ি মা মহিমা দেবী আসে। বাবা তোমাদের বাড়ির বউ তো দেখি ভারী সুন্দর। দেখি বৌমা একটু সামনে এসো তো, একটু সামনে থেকে তোমার মুখখানা দেখি। অন্তরা সামনে আসতেই মহিমা দেবী যেন কেমন ভাবে নাক মুখ সিটকাতে থাকে। ও ময়দা সুন্দরী তাহলে? তাই ভাবি সৌরভের মতো ওরকম একটা গোবরগণের ছেলের জন্য এরকম হিরোইনের মতো মেয়ে কিভাবে তোমরা পেলে? এক গাদা আটা ময়দা মুখে লেপে নিজেকে খুব সুন্দরী মনে করা হচ্ছে, তাই না? এভাবে বলো না দিদি, আমার ছেলে যথেষ্ট সুন্দর আর আমার বৌমাও সুন্দর। আজকালকার মেয়েরা মেকআপ করবে এটাই তো নর্মাল ব্যাপার। আর তাছাড়া পিসিমা আমি যেসব মেকআপ ব্যবহার করি সেগুলো অনেক দামি। সেগুলো কিনতে গেলে আপনার জমানো টাকা 1 মাসেই শেষ হয়ে যাবে। আমার দামি মেকআপ নিয়ে আপনি কোনো মন্তব্য করবেন না প্লিজ। রাখো তোমার দামি মেকআপ, জল ঢাললে সব মেকআপই উঠে যাবে। আর তুমি যদি সত্যিই সুন্দর হও তাহলে এক্ষুনি তুমি মেকআপ ধুয়ে আমার সামনে এসো তো দেখি। পিসি শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে অন্তরা সঙ্গে সঙ্গে রাগে গজগজ করতে করতে নিজের ঘরে চলে যায়। মহিমা দেবী বরাবরই এরকমই ছিল। সে অন্য কারোর ভালো একেবারেই সহ্য করতে পারতো না। আমাকে এরকম ভাবে সবার সামনে কুৎসিত বলে অপমান করলো। আমি এত সুন্দর করে সেজে থাকি তারপরেও আমাকে এমন অপমান করতে পারলো। আমি এত দামি দামি মেকআপ ব্যবহার করি, সেসবের কোনো মূল্যই নেই তার মানে? শুধু শুধু কেন চিন্তা করছো? বলেছে যখন মেকআপটা ধুয়ে যাও পিসির কাছে, পিসিকে দেখিয়ে দাও তুমি আসলেই সুন্দরী কিনা। পিসি সবসময় এইভাবে সবাইকে অপমান করে কথা বলে, কিন্তু আমি চাই তুমি এই অপমানের যোগ্য জবাব দাও। জবাব তো আমি দেবই। আমার দামি মেকআপকে ময়দা বলা? দেখাচ্ছি মজা। এই বলে অন্তরা বাথরুমে গিয়ে ভালো করে নিজের মুখটা ধুয়ে ফেলে। কিন্তু সে আয়নায় নিজের মুখটা দেখতেই একেবারে আটকে ওঠে। তার মুখ আগের মতো কিছুতেই আর সুন্দর লাগছে না। মুখের চারিদিকে নানান রকমের দাগ ছোপ, ঠোঁটগুলো কেমন যেন কালো হয়ে এসেছে, ভুরুগুলো আগের মতো আর মোটা নেই, চোখের তলায় কালি পড়েছে। অন্তরা বুঝে উঠতে পারে না সে এমন কুৎসিত কবে হয়ে গেল। নিজের এমন অবস্থা দেখে অন্তরা হাউ হাউ করে কাঁদতে থাকে। তার বাইরে যেতে দেরি হচ্ছে দেখে তার শাশুড়ি মা ঘরে এসে বলে,
তুমি এখনো বাইরে গেলে না কেন বৌমা? চলো, তোমার পিসিমা তোমাকে মেকআপ ছাড়া দেখতে চেয়েছে, তখন ওনার সঙ্গে একবার দেখা করে এসো। তোমার পিসিমা তোমাকে মেকআপ ছাড়া দেখবে বলে বসে আছে। চলো। এ কি বৌমা, তোমার মুখের একই অবস্থা হয়েছে? কি করে হলো এমন? আমি জানি না মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি আমাকে একটু সময় দিন না মা, আমি অল্প মেকআপ করে পিসিমার কাছে যাব। মেকআপ করলে তো দিদিভাই বুঝে যাবে, আর বুঝতে পারলে তো আরো তোমাকে কটু কথা শোনাবে, আবার শুধু শুধু তোমাকে অপমানও করবে। তুমি যেমন আছো বরং সেভাবেই চলো। না না, এগুলো তো আমার দামি মেকআপ, আমি অল্প করে এই মেকআপ গুলো ব্যবহার করলে কেউ বুঝতে পারবে না। আপনি চান না, আমি আসছি। পূর্ণিমা দেবীর বারণ করা সত্ত্বেও অন্তরা মুখে হালকা মেকআপ করে তবেই বাইরে আসে। এবার সত্যি মহিমা দেবী কিছু বুঝতে পারে না। সেদিনের মতো অন্তরা কোনো রকমে বেঁচে যায়। তার এই মুখের অবস্থার কথা সে তার শাশুড়ি মা ছাড়া আর বাড়ির কাউকেই জানতে দেয় না। তাই সবার কাছে লুকিয়ে রাখার জন্য অন্তরাকে এখনো প্রতিনিয়ত মুখে ভালো রকমের মেকআপ ব্যবহার করতে হয়। আজকাল অন্তরার চুলও খুব বেশি পড়তে শুরু করেছিল। চুল পড়তে পড়তে আমি তো প্রায় ন্যাড়া হয়ে যাচ্ছি। দেখেছেন তো মা, মুখের দাগ ছোপ তো আমি দামি মেকআপ দিয়ে ঢেকে দিতে পারি, কিন্তু চুলের এই অবস্থা, এটা আমি সবার থেকে কিভাবে লুকাবো বলুন তো? সেরকম হলে মাথায় উইগ পড়বে, কিন্তু আমি তো তোমার মা, তাই আমি বলছি যে এত কিছুর মধ্যে তুমি আর কোনো রকমই কিন্তু মেকআপ ব্যবহার করো না। তুমি দিনের পর দিন চুলে জল দিচ্ছ না, শ্যাম্পুর জায়গায় ড্রাই শ্যাম্পু ব্যবহার করছো, চুল এক জায়গায় ঠিক করে ধরে রাখার জন্য হেয়ার স্প্রে ব্যবহার করছো, আর এগুলো তো চুলের ক্ষতি করবেই, এটাই তো স্বাভাবিক। আপনি আমাকে আর ভয় দেখাবেন না, আমি কালকেই গিয়ে একটা উইগ কিনে নিয়ে আসবো। দরকার হলে আরো দামি মেকআপ কিনবো আমি, যেই মেকআপে আমার মুখের এসব দাগ সব ঢেকে যাবে আর আমার স্কিনেরও কোনো ক্ষতি করবে না। আর এভাবে কতদিন চলবে? যেদিন সবাই জানতে পারবে সেদিন লজ্জায় তুমি মুখ দেখাতে পারবে তো? আমি তোমার কাছে অনুরোধ করছি, এসব ব্যবহার করে তুমি বন্ধ করো বৌমা। আমি একটা নতুন ওয়েবসাইট থেকে আরো কিছু দামি দামি মেকআপ অর্ডার করেছি, ওগুলো আসলেই আর কোনো সমস্যা থাকবে না। ওগুলো সারাদিন মুখে ইউজ করার জন্যই। আমি দেখেছি ওগুলো মেখে একজন 24 ঘন্টা 50 ঘন্টা থাকে, তাও ওদের মুখে কিচ্ছু হয় না। আর এত কিছু তো ব্যবহার করে দেখেছো, আবার এত কিছু তো ব্যবহার করে দেখেছো, কোনো ফল কি হচ্ছে? এভাবে তুমি নিজের ক্ষতি ছাড়া কিন্তু আর কিছুই করছো না। এই বলে পূর্ণিমা দেবী সেখান থেকে চলে যায়। পূর্ণিমা দেবীর কথা অন্তরা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। আমি আমার সংসার বাঁচানোর জন্য নিজের চুল চেহারা সবকিছুর এত ক্ষতি করে ফেললাম, আর এখন মেকআপ ব্যবহার করা বন্ধ করে সেই সংসারটা ভেঙে ফেলবো? না না, কখনো না। অন্তরা আবার নিজের মুখে মেকআপ করা শুরু করে। পরের দিন মার্কেটে গিয়ে সে নিজের জন্য উইগ কিনে নিয়ে আসে। তার ঝরে যাওয়া চুল ঢাকার জন্য অন্তরা আজকাল উইগ পরাও শুরু করে। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। এরই মধ্যে অন্তরার বিদেশ থেকে অর্ডার করা দামি মেকআপ প্রোডাক্ট চলে আসে। অন্তরা মনের সুখে সেই সব মেকআপ নিজের মুখে মাখতে থাকে। এভাবে কয়েকদিন চলার পরেই হঠাৎই অন্তরার মুখ খুব চুলকাতে শুরু করে। সে মুখ চুলকাতে চুলকাতে একেবারে পাগল হয়ে ওঠে। এটা কি করছো অন্তরা? কেন ভেবে নিজের ক্ষতি করছো? কি হয়েছে তোমার? আমি আর পারছি না, আমার সারা মুখ জ্বলে যাচ্ছে একেবারে। প্লিজ আমাকে বাঁচাও, কিছু একটা ব্যবস্থা করো। খুব জ্বলছে সৌরভ, মুখটা পুড়ে যাচ্ছে মনে হচ্ছে যেন। তুমি মুখে কি লাগিয়েছিলে? এরকম হলো কেন? তোমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। দাঁড়াও, আমি তৈরি হয়ে নিচ্ছি। আমি তো শুধু সেই বিদেশি আর দামি মেকআপ গুলোই লাগিয়েছিলাম, যেটা পিয়ালি আমাকে এনে দিয়েছিল। ও আমাকে বলেছিল এই মেকআপ গুলো মাখলে আমার মেকআপ করাও হবে আর আমার মুখের আগের দাগগুলোও চলে যাবে। ও তো নিজেও এই মেকআপ গুলো ব্যবহার করে, ওর তো কখনো কিছু হয়নি। অন্তরার কথা সৌরভের মাথার উপর দিয়ে যায়, তাই সে আর বেশি কিছু না বলেই অন্তরাকে আগে হাসপাতালে নিয়ে যায়। অন্তরার চোখ মুখের অবস্থা দেখে ডাক্তাররা নিজেরাই প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা সঙ্গে সঙ্গে অন্তরার চিকিৎসা করে। ডাক্তাররাও কোনো কিছু তেমন ভাবে বুঝতে পারে না। অন্তরার চোখ মুখ ডাক্তাররা এমন ভাবে ব্যান্ডেজ করে দেয় যে তার চোখ এবং ঠোঁট ছাড়া আর মুখের কোনো অংশই দেখতে পাওয়া যায় না। এমন অবস্থা দেখে সৌরভ পিয়ালিকে হাসপাতালে ডেকে পাঠায়। এটা আমার সাথে কি হলো পিয়ালি? তুই তো বলেছিলিস এই মেকআপ গুলো তুইও মাখিস, তাহলে তোর সঙ্গে এমন কিছু হলো না, আমার সাথে এরকম কেন হলো? তোকে কি বললো যে আমি মেকআপ গুলো মাখি? আসলে এরকম কোনো মেকআপের ব্র্যান্ডই নেই। তোকে বোকা বানাবো বলে আমি সমস্ত রকম অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করে অনেক ভুলভাল কেমিক্যাল মিশিয়ে এরকম একটা মেকআপ বানিয়েছিলাম, শুধুমাত্র তোর জন্যই। তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে
আমার সঙ্গে এরকম করলি কেন? আমি তো তোর কোনোদিন কোনো ক্ষতি করিনি, তাহলে তুই কেন করলি বল? আমার দাদা তোকে পছন্দ করতো তুই তো ভালো করেই জানতিস, তবুও তুই কোনোদিনও আমার দাদাকে পাত্তা দিসনি। তোর হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেল বলে দাদা রাগ করে অন্য একটা মেয়েকে বিয়ে করেছিল, কিন্তু ওদের সম্পর্ক এতটাই তিক্ত হয়ে উঠেছিল যে 2 মাসের মধ্যে ওদের ডিভোর্স হয়ে যায়। আমার দাদার জীবন এভাবে বরবাদ করে দিয়ে তুই নিজে সুখে সংসার করবি, সেটা আমি হতে দেব? তুই ভাবলি কি করে? সেই জন্যই তো আমি তোকে প্রত্যেকদিন মেকআপ করতে বলেছিলাম, যাতে তোর মুখ দিনে দিনে নষ্ট হয়ে যায়। যেই মুখ নিয়ে তোর এত গর্ব, যেই মুখের কারণে তুই ছেলেদের জীবন নষ্ট করিস, সেই মুখ তুই নিজেই নিজের হাতে নষ্ট করে ফেলেছিস। শুধুমাত্র পিয়ালির কথায় অনুপ্রাণিত হয়ে অন্তরা নিজের এত বড় ক্ষতি করেছে ভেবে হসপিটালের বেডে শুয়ে শুয়ে সে অজর নয়নে কাঁদতে থাকে। পিয়ালি নিজের মুখে তার অপরাধ স্বীকার করায় সৌরভ তার বিরুদ্ধে থানায় ডায়েরি করে। সৌরভ এবং তার মা খুব ভালোভাবে অন্তরার যত্ন করে কয়েক মাসের মধ্যে তাকে আবার তার সুন্দর চেহারা ফিরিয়ে দেয়। তারপর থেকে অন্তরা কম দামি কিংবা দামি কোনো রকমের মেকআপই ব্যবহার করে না। অনেকবার তোর মাকে বলেছিলাম মেয়েকে শহরে পাঠিও না, সবাই শহরে গিয়ে শহুরে হতে চায়, নিজের শিক্ষা সংস্কৃতি সব ভুলে যায়। আমি তো জানি, এরকম কতজনকেই তো দেখলাম। তোর মা তো আমার কথা শুনলো না। তবে আর যাই বল, তোর কিন্তু সাহস আছে। এরকম কুকর্ম করে খুব কম লোকই সাহস করে আবার নিজের বাড়িতে ফিরে আসে। ওসব সাহস টাহস কিছুই নয় কাকিমা, সবাই আসলে এতটা নির্লজ্জ হয় না। আমি যদি এরকম জঘন্য কাজ করতাম তাহলে কোনো মতেই লজ্জার মাথা খেয়ে এভাবে সবার সামনে ঘুরে বেড়াতাম না। আর এতই যখন ফুর্তি করার শখ, তাহলে এই বাচ্চার বাবার সাথে বিয়েটা করে নিলি না কেন? এখন তো তোর জন্য আমাদের বাবা মায়েরাও আমাদের শহরে পাঠাতে ভয় পাবে। তোমরা না জেনে আমার নামে এত কিছু কেন বলছো? আমার দিকটা তোমরা কেউ ভেবে দেখেছো? একবারও ভাবছো না যে তোমাদের এই ব্যবহারে আমার কতটা কষ্ট হচ্ছে? আর সোনালি, তুই তো আমার ছোটবেলার বন্ধু, তুইও আমাকে বিশ্বাস করছিস না? কি বিশ্বাস করব বলতো? এটা একটা বিশ্বাস করার মতো কথা? তুই মা হবি সেটা? তোর পেটে একটা বাচ্চা বড় হচ্ছে আর তুই বলছিস এরকম হওয়া সম্ভব নয়? তুই এমন কিছু করিসনি, তাহলে পেটের বাচ্চাটা কি ম্যাজিক করে হলো? আর যাকে খুশি বোকা বানাতে পারিস, আমাকে বোকা বানাতে আসিস না প্লিজ। আমি তোকে ছোট থেকে চিনি। হ্যাঁ, সেই জন্যই তো বলছি যে আমাকে একটু বিশ্বাস কর। তুই যেমন ভাবছিস আমি তেমন কিছু করিনি। সারা গ্রামে সবাই আমাকে নিন্দা করছে। তুই আমার বন্ধু, তুই একটু আমার পাশে থাক। কেন থাকবো তোর পাশে? যখন তোকে সাবধান হতে বলতাম তুই আমাকে বলতিস আমি নাকি জ্ঞান দিচ্ছি। আমার কোনো কথা শুনিসনি। রাতের পর রাত হোস্টেলে না থেকে অন্য অন্য জায়গায় থেকেছিস। সেসব আর কেউ না জানলেও আমি তো জানি, তাই আমি তোর পাশে কোনো মতেই থাকতে পারবো না রে। শ্রাবণীর কথা কেউ শোনে না। সবাই তাকে সুযোগ পেলেই অপমান করে। গ্রামে যেখানে সে যায় সেখানেই তাকে নিয়ে কান ঘুষো শুরু হয়ে যায়। এইভাবেই শ্রাবণী এবং তার মা মন্দিরা দেবীর জীবন প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছিল। শ্রাবণী এবং তার মা বিলাসপুর নামে একটি গ্রামে থাকত। শ্রাবণীর মা অনেক কষ্ট করে তাকে মানুষ করেছে। শ্রাবণী কলেজের পড়াশোনা শেষ করে আরো উচ্চতর শিক্ষার জন্য শহরে পড়তে যেতে চেয়েছিল, কিন্তু মন্দিরা দেবী একদমই মন থেকে রাজি হয় না। তুমি যদি না চাও তাহলে আমি কোথাও যাব না। তুমি চিন্তা করো না মা। আমি আসলে ভেবেছিলাম শহরে গিয়ে একটা চাকরির কোর্স করব, তারপর ভালো চাকরি পেলে তোমাকে শহরে ডেকে নেব, আর না হয় তোমাকে অনেক অনেক টাকা পাঠাবো। তুমি গ্রামের বাড়িতেই শান্তি করে থাকতে পারবে। আমি জানি রে মা, তুই আমার জন্য অনেক ভাবিস, কিন্তু মায়ের মন তো, তাই একা একা নিজের একমাত্র মেয়েকে অত দূরে ছাড়তে খুব চিন্তা হয়, আর কিচ্ছু নয়। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি যাব না শহরে। গ্রামেই কোনো ছোটখাটো কাজ খুঁজে নেব, ওতে আমাদের দুজনের ঠিক চলে যাবে। মন্দিরা দেবী জানে যে শ্রাবণী এই কথাটা অনেক কষ্ট পেয়ে বলছে, কিন্তু তার কিছু করারই ছিল না। সে তার একমাত্র মেয়েকে এভাবে একা একা শহরে যেতে দিতে চায়নি। কিন্তু এই ঘটনার পর শ্রাবণী কেমন যেন পাল্টে যায়। সে সারাদিন কেমন যেন দুঃখে দুঃখে থাকে, অন্যমনস্ক হয়ে থাকে। কোনো কাজে তার মন ঠিক করে বসে না, ঠিকভাবে কারোর সঙ্গে কথাও বলে না, তার বন্ধুদের সঙ্গে সে বাইরেও যায় না। এই শ্রাবণী, কই গেলি রে?
তুই কি আজকেও যাবি না আমাদের সঙ্গে? চল, আজকে আমরা সবাই মেলায় ঘুরতে যাব, তুইও চল, খুব মজা হবে, তাড়াতাড়ি চল। না রে, আমি যাব না, আমার ভালো লাগছে না, আমার ঘরে অনেক কাজ আছে, আমি এখন সেগুলো করব। আর মেলা তো এখন অনেক দিন আছে, আমি পরে একদিন চলে যাব, আজকে আমাকে জোর করিস না প্লিজ, তোরা ঘুরে আয়। মন্দিরে দেবী কিছুটা হলেও বুঝতে পারে তার মেয়ের এরকম পরিবর্তনের কারণ কি। এইভাবেই আরো কয়েকদিন কেটে যায়। একদিন মন্দিরে দেবী কাজ থেকে ফিরে শ্রাবণীকে ডাকতে থাকে। শ্রাবণী, এই শ্রাবণী, এদিকে আয় তো মা একবার। শ্রাবণী সেখানে এলে মন্দিরে দেবী তাকে বলে, এই নে টাকাটা রাখ, শহরে গেলে কিছু টাকা তো হাতে রাখতে হবে তাই না? এই কটা টাকাতে হয়ে যাবে তো, নাকি আরো লাগবে? এইটুকু টাকাতে কিছুদিন একটু চালিয়ে নিস, তারপর আমি পরে টাকা পাঠাবো, কেমন? আমি কেন শহরে যাব? কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না মা। তুই আমার জন্য শহরে গিয়ে টাকা রোজগার করে আমাকে ভালো জীবন দিবি বলে এত কিছু ভাবছিস, আর আমি তোর জন্য এইটুকু ভাবতে পারবো না বল? তুই শহরে যা, গিয়ে পড়াশোনা কর, ভালো একটা চাকরি পেলেই আমাকে ডেকে নিবি, আমরা মা মেয়ে মিলে একসঙ্গে থাকবো। কয়েকদিনের মধ্যে শ্রাবণী শহরে চলে যায়। সেখানে গিয়ে শহরের আদব কায়দা সবকিছুতেই সে নিজেকে পুরোপুরি ভাবে মানিয়ে নেয়। পড়াশোনার পরে যেটুকু সময় থাকে সেটা সে তার বন্ধুদের সঙ্গে কাটায়। শহরে এসে নিজের কর্তব্য সে কখনোই ভোলে না, কিন্তু তার শহরের বন্ধুদের সঙ্গে সে বিভিন্ন রকম খারাপ অভ্যাসে জড়িয়ে পড়ে। ডিস্কোতে যাওয়া, মদ খাওয়া, আরো বিভিন্ন রকমের নেশা করা ইত্যাদি। কোনো কোনো দিন নেশা করে তার অবস্থা এমনই হয়ে যেত যে সে হোস্টেলেও ফিরে আসতে পারত না। একদিন সকালবেলা সোনালি তাকে ফোন করে। কিরে শ্রাবণী, তুই এখনো হোস্টেলে ফিরিসনি তাই না? তুই শহরে গিয়ে এরকম পাল্টে যাবি আমি তো কল্পনাও করিনি। আগে আমাদের সাথে ঘুরতে বেরোতে বললে, ঘরের কাজ আছে বলে তুই এড়িয়ে যেতিস, আর এখন পার্টি করে রাতের পর রাত বাড়ি ফিরিস না। তুই শহরে গিয়ে এরকম বদলে যাবি আমি তো ভাবতেই পারিনি। সকাল সকাল জ্ঞান দিতে ফোন করেছিস নাকি? আমার একটুও মুড নেই তোর জ্ঞান শোনার মতো, বিশ্বাস কর। তোকে সকালে ফোনে না পেয়ে তোর মা তোর হোস্টেলে ফোন করেছিল, সেখান থেকে জানতে পেরেছে তুই হোস্টেলে নেই, তাই আমাকে বলল তোর খোঁজ নিতে, সেই জন্যই তো ফোন করলাম। তুই শহরে পড়াশোনা করছিস, তুই আমার থেকে অনেক বেশি শিক্ষিত আমি জানি, আমি তোকে জ্ঞান দেবো কেন বল? এই বলে সোনালি ফোন রেখে দেয়। পরে মন্দিরা দেবী ও শ্রাবণীকে ফোন করে অনেক বকাবকি করে। এইভাবেই দিন কাটতে থাকে, কিন্তু মাঝে মাঝে শ্রাবণীর খুব শরীর খারাপ হতে থাকে। কোনোদিন তার সকালে উঠেই বমি হয়, কোনোদিন সে মাথা ঘুরে পড়ে যায়। তার এই অবস্থা দেখে হোস্টেলের বন্ধুরাও চারিদিকে নানান রকম কথা বলা বলি করতে থাকে, তাকে দেখে হাসাহাসি করতে থাকে। এই তোদের ব্যাপারটা কি বলতো? আমাকে দেখলেই হাসি পায় তোদের? আমাকে কি দেখে তোদের কার্টুন মনে হয়? অদ্ভুত সব রুমমেট পেয়েছি, আমার শরীর এত খারাপ, কোথায় তোরা ডাক্তার ডাকবি তা নয়, আমাকে নিয়ে হাসাহাসি করছিস। অদ্ভুত বন্ধু তোরা। তোর যা অবস্থা তাতে তোকে সাধারণ কোনো ডাক্তার নয়, একেবারে গাইনোকোলজিস্ট দেখাতে হবে। তোরা এসব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। বমি হলে গাইনোকোলজিস্ট কে দেখায়? বমি হলে, মাথা ঘুরলেই তো গাইনোকোলজিস্টকে দেখায় রে বোকা। তুই প্রেগনেন্ট, তুই নিজেই সেটা বুঝতে পারছিস না। আমি ভাবতাম গ্রামের মেয়েরা সহজ সরল হয়, কিন্তু তুই তো আমাদের থেকে এক কাঠি ওপরে। রাতের পর রাত হোস্টেলে ফিরিসনি, কোথায় কোথায় থেকেছিস তুই জানিস বাবা। তার বন্ধুদের কাছে এমন কথা শুনে শ্রাবণী খুবই ভয় পেয়ে যায়। সে জানে সে এমন কিছু করেনি যার জন্য তাকে এসব কথা শুনতে হবে, কিন্তু তার নিজের অবস্থা দেখে তার নিজেরও খুব ভয় হতে শুরু করে। গর্ভাবস্থার স্বাভাবিক নিয়মেই তার পিরিয়ডস হওয়াও বন্ধ হয়ে যায়। শ্রাবণী খুবই ভয় পেয়ে যায়। ধীরে ধীরে তার শরীরের নানান রকম পরিবর্তন আসে। তার পেট দেখলেই তার গর্ভাবস্থার কথা বুঝতে পারা যেত। এমন অবস্থায় তাকে হোস্টেল থেকে বের করে দেওয়া হয়। আমাদের হোস্টেলে অনেক ভদ্রবাড়ি থেকে মেয়েরা আসে, ওরা এখানে এসে পড়াশোনা করে চাকরি করে। ওদের সাথে তোমাকে রাখলে ওদের পড়াশোনার পরিবেশ নষ্ট হবে, বুঝতেই তো পারছো। তাই আমি আর চাই না তুমি এখানে থাকো। তুমি হয় গ্রামে ফিরে যাও, আর না হয় অন্য কোথাও নিজের ব্যবস্থা করে নাও। এই অবস্থায় তোমার গ্রামে ফিরে যাওয়াটাই ঠিক হবে, তাহলে তোমার মা তোমার যত্ন করতে পারবে। কিন্তু ম্যাডাম, আমার পড়াশোনার কি হবে? আমি পড়াশোনা না করতে পারলে চাকরি করব কিভাবে? আর চাকরি না করতে পারলে মায়ের খেয়াল কিভাবে রাখবো? মা অনেক কষ্ট করে আমাকে এখানে পাঠিয়েছে। প্লিজ ম্যাডাম,
একটু দয়া করুন। এসব করার আগে মায়ের কথা মাথায় আসেনি? এইটুকু মেয়ে, নিজের পায়ে ঠিকভাবে দাঁড়াতে পারোনি, আর আরেকটা জীবনের দায়িত্ব মাথায় চাপিয়ে নিয়েছো। দেখো, আমাদের হোস্টেলের কিছু নিয়ম আছে, তাই আমি তোমাকে এখানে থাকতে দিতে পারবো না। এবার এসো তুমি। শ্রাবণী অনেক বোঝানোর চেষ্টা করলেও জয়িতা দেবী তার কোনো কথাই শোনে না। সব আশা ছেড়ে শ্রাবণীকে গ্রামে ফিরে আসতে হয়। সে গ্রামে ফিরে আসার সঙ্গে সঙ্গেই তাকে দেখে সবাই নানান রকম কথা বলতে থাকে। তার পাড়া প্রতিবেশী, এমনকি তার ছোটবেলার বন্ধু সোনালিও তাকে সকলের সামনে অপমানিত করে। সে ঘরে এলে তার মা মন্দিরে দেবী তাকে দেখে খুবই কান্নাকাটি করতে থাকে। মা, তুমি বিশ্বাস করো, আমি এমন কিছুই করিনি যাতে তোমার মাথা হেট হয়। হ্যাঁ, আমি বন্ধুদের সঙ্গে পার্টি করেছি, কিন্তু কখন আমি নিজের সীমা ভুলে যাইনি। আমি জানি মা, তুই অনেক সহজ সরল, তাই জন্যই তো তোকে শহরে যেতে দিতে চাইনি। শহরে সবাই ভালো হয় না, অনেকে গ্রামের লোকেদের ভালো মানুষের সুযোগ নিয়ে তাদেরকে ঠকায়। আমি জানি তোকেও ঠকানো হয়েছে। তুই বল, বাচ্চার বাবাটা কে? আমি নিজে গিয়ে তার সঙ্গে কথা বলবো। আরে মা, তুমি বুঝতে পারছো না কেন? এরকম কেউ নেই, এরকম কিছুই হয়নি। আমি নিজেই বুঝতে পারছি না আমার সাথে কেন এরকম হচ্ছে। আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারছি তোর পেটের ভেতর একটা ছোট্ট প্রাণ বেড়ে উঠছে, আর তুই তার বাবাকেও চিনিস না। ছি ছি শ্রাবণী, তুই এভাবে আমার নাকটা কাটিয়ে দিবি আমি ভাবতেও পারিনি। শ্রাবণী তবুও বারবার করে বলতে থাকে সে কিছু ভুল করেনি। তার মেয়ের জেদের কাছে হেরে মন্দিরে দেবী তাকে তাদের গ্রামেরই একটি ডাক্তারের কাছে নিয়ে যায় চেক আপ করানোর জন্য। চেক আপ করার পর ডাক্তার বলে শ্রাবণী গর্ভবতী। তার কথা শুনে শ্রাবণীর মাথায় আকাশ ভেঙে পড়ে। তার সমস্ত স্বপ্ন, ইচ্ছা সবকিছু ধুলোয় মিশে যায়। এসবের পরেও মন্দিরে দেবী তার মেয়ের অনেক খেয়াল রাখতে থাকে। তাকে সময় মতো খেতে দেওয়া, ওষুধ খাওয়ানো, বাইরে ঘুরতে নিয়ে যাওয়া সবকিছুই মন্দিরে দেবী নিজেই করে। এই কারণে গ্রামের লোকেরা অনেক খারাপ কথা বলতে থাকে। কিন্তু শ্রাবণী তার মেয়ে ছিল, সে কিভাবে বাকিদের মতো তার মেয়েকে অবহেলা করবে? একদিন শ্রাবণী একা একা মাঠে ঘুরছে, এমন সময় একজন লোক তার কাছে এসে বলে, আমি আপনাকে অনেকদিন ধরেই দেখছি, আপনি আপনার মায়ের সাথে ঘুরতে আসেন। আপনার স্বামী কি এখানে থাকেন না? আর কাকিমা জেলেন না কেন? এই অবস্থায় আপনার একা একা ঘোরা তো ঠিক নয়। আপনি কে বলুন তো? এই গ্রামে তো আপনাকে আগে কখনো দেখিনি, আর আপনি আমাকে ফলোই বা করছেন কেন? আরে না না, ফলো টলো কিছু নয়। আমি রোজ এই সময়ই মাঠে আসি। আপনাকে কাকিমার সাথে তো রোজই দেখি, আজ দেখিনি তাই বললাম। আর আমি এই গ্রামে নতুন এসেছি। আমি এখানকার হাসপাতালের গাইনোকোলজিস্ট। আসলে গ্রামের অনেক মহিলাই প্রসব করতে গিয়ে ভুল চিকিৎসার কারণে মারা যান, তাই ওনাদের সমস্ত রকম সাহায্য করে ঠিকভাবে সন্তান প্রসব করানোর জন্যই আমাকে শহর থেকে এখানে আনা হয়েছে। শ্রাবণী এবং বিক্রম প্রায় দিনই গল্প করতে থাকে, এবং গল্প করতে করতে শ্রাবণী বিক্রমকে সব কথা বলে। কিভাবে তার এই গর্ভাবস্থার জন্য তার পড়াশোনা বন্ধ হয়, তার বন্ধুরা তাকে অপমান করে, ইত্যাদি ইত্যাদি। সবকিছু শুনে বিক্রম বলে, তুমি তোমার প্রেগন্যান্সি টেস্ট কোথায় করেছিলে? কোনো ডাক্তারের কাছে? টেস্ট তো সেরকম কিছুই হয়নি, তবে আমাদের গ্রামের ডাক্তারের কাছে গিয়েছিলাম। উনি আমার সমস্ত সিমটম শুনে আমাকে কিছু ওষুধ খেতে দিয়েছিলেন। উনি কনফার্ম করে বলেছিলেন যে আমি গর্ভবতী। এইভাবে গর্ভাবস্থা যাচাই করে তো সম্ভব না। তোমার পেট তো অন্য কারণেও ফুলতে পারে। তুমি বরং কাল হসপিটালে এসো, আমি চেক আপ করে বলবো, কেমন? ফলস প্রেগন্যান্সির কথা শুনে শ্রাবণীর মনে আশার আলো দেখা দেয়। সে পরের দিনই তার মাকে নিয়ে হাসপাতালে যায়। সেখানে গিয়ে বিক্রম তার নানান রকমের টেস্ট করতে থাকে। সমস্ত টেস্টের রিপোর্ট আসলে জানা যায় যে শ্রাবণী কোনোদিনই গর্ভবতী ছিল না। তার পেটে একটি টিউমার আছে, আর সেই জন্যই তার মাসিক ঋতুচক্র বন্ধ হয়ে যায়, এবং টিউমার বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার পেটও বড় হতে থাকে। বিক্রম তাকে বেশ কিছু ওষুধ লিখে দেয়। শ্রাবণীও মনে করে সব ওষুধ খেতে থাকে। কিছুদিনের মধ্যে শ্রাবণী একদম সুস্থ হয়ে ওঠে। আমাকে ক্ষমা করে দে শ্রাবণী, তুই আমার ছোটবেলার বন্ধু হওয়া সত্ত্বেও আমি তোকে বিশ্বাস করিনি। আমি যদি বিশ্বাস করে আগেই তোকে হসপিটালে চেক আপ করতে নিয়ে যেতাম, তাহলে এতগুলো দিন এত লাঞ্ছনা গঞ্জনা তোকে সহ্য করতে হতো না। আমাকে ক্ষমা করে দে শ্রাবণী। এইভাবেই সবাই শ্রাবণীর কাছে ক্ষমা চায়। শ্রাবণী গ্রামে থেকেই ডিস্টেন্ট এডুকেশনের মাধ্যমে চাকরির পড়াশোনা করে, এবং কিছুদিন পরে সে একটি বড় কোম্পানিতে চাকরি পেয়ে তার মাকে নিয়ে শহরে চলে যায়।